is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর রাত 11:59 মানেই ভূত.com এর আরো একটি নতুন এপিসোড, এবং আপনারা সেই নতুন এপিসোডটি ঠিক যেভাবে শুনতে চেয়েছেন আমরাও ঠিক সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি। তাই ফিরে আসা আপনাদের কাছে আপনাদের মতো করে। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি চাইব যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনিও শুনবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই রেগুলার শুনতে হবে। আর আমি সবসময়ই বলি যে আমাদের বেশি বেশি করে ঘটনা পাঠানোর কথা। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি, যারা দেশের বাইরে শুধু নয় দেশেও রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করি, আমরা সত্যিকার অর্থেই কিছু ভালো স্টোরির সন্ধানে রয়েছে, অডিও ক্লিপের সন্ধানে রয়েছে, এবং সেই জন্য আপনাদের সাপোর্টটা খুব বেশি দরকার। যারা লিখবেন বলে ঠিক করেছেন কিন্তু জানেন যে ভালো বলতে পারেন, তাদেরকে বলবো যে প্লিজ আপনি ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আরেকটা জিনিস, আমাদের ইউটিউব চ্যানেল RJ-Russell-Booth.com, ওই যে বললাম সাপোর্টের কথা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সব ধরনের নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায়। আর একইভাবে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্বাধীনের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানেও আপনি কমেন্ট করতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি কোথায় কমেন্ট করবেন, কিন্তু কমেন্টটা আমাদের কাছে পৌঁছানো চাই। চেষ্টা করব কমেন্ট পড়ার। আর আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাদের মডারেটর রয়েছেনই www.facebook.com/russell.স্বাধীন। এখানে গিয়ে কিন্তু আপনি যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে তাহলে সেটা জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দিয়ে দেওয়ার। দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড, কারণ রাত বাড়ছে, থামছে না ঘড়ির কাঁটা। চলুন আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড একটি ইমেল দিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মিরাজ বলছি চট্টগ্রাম থেকে। অনেকদিন থেকেই ভাবছি আমার জানা একটি ঘটনা শেয়ার করব, কিন্তু ঘটনার সত্যতা যাচাই এবং ঘটনাটা একটু বড় হবার কারণে লেখা হয়ে ওঠেনি। আজ ভূত.com শুনতে শুনতে একটু সময় করে লিখে ফেললাম আমার জানা খুব আনকমন একটি ঘটনা। বাড়ি রাজশাহী হলেও কর্মসূত্রে চট্টগ্রামে থাকা। কাজের ব্যস্ততার জন্য স্টুডিওতে যাওয়া সম্ভব নয়। সম্ভব হলেও আপনার মুখে ঘটনা শোনার মজা মিস করতে চাই না। আনুমানিক 2014-15 থেকে ভূত FM শুনি। ভূত.com নিয়েও তিনি লিখেছেন এবং তিনি বলছেন যে ঘটনায় আসি। ঘটনা 2004 সালে ঘটে আমার সাথে কর্মরত সুপারভাইজার শহীদুল ইসলামের সাথে। তিনি 2003 সাল থেকে কর্মরত আছেন। আমরা কাজ করছি দেশের স্বনামধন্য একটি স্টিল মিলে, যার কারণে স্টিল মিলটার নাম উল্লেখ করতে পারছি না। বোঝার সুবিধার্থে একটু বর্ণনা দিয়ে দিই। এটি একটি বিলেট ইন্ডাস্ট্রি। এখানে গলিত তরল লোহা থেকে বিলেট উৎপাদন করা হয়, যা রডের কাঁচামাল হিসেবে পরিচিত। প্রতিটি বিলেটের ওজন প্রায় 2 টন। অতিরিক্ত ওজন হবার কারণে এই বিলেটগুলো ওভারহেড ক্রেন দিয়ে ওঠানো নামানো হয়। এই ক্রেনগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম কাজ করে। প্রতিটি ম্যাগনেটের ওজন প্রায় 1 টন। এবার মূল ঘটনায় আসি। অপ্রত্যাশিত কোনো ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে শুরু করছি আমার লেখা প্রথম ঘটনা। বলছেন সুপারভাইজার শহীদুল ইসলাম। এই বিলেটগুলো এখানে রাখ। বাংলা কথা বুঝিস না? কোথা থেকে সব পাগলদের ধরে নিয়ে আসে এখানে? উচ্চ কণ্ঠে বলে উঠলাম ক্রেন অপারেটরের উদ্দেশ্যে। ভয়ে সে আমার দেখানো জায়গায় বিলেট রাখতে বাধ্য হল, কিন্তু তার চোখ মুখে বিরক্তির ভাব স্পষ্ট। 3 সুপারভাইজারের মধ্যে আমি একটু বেশি স্ট্রিক্ট।
কেউ কাজে ভুল করলে বা সঠিকভাবে কাজ না করলে রেগে যাই, গালাগালি করি। প্রায় সব ক্রেন অপারেটর আমার প্রতি অসন্তুষ্ট। ঠিক এই কারণে সকল স্যাররা আমাকে বেশি ভালোবাসেন, সকলের কাছ থেকে সঠিকভাবে কাজ আদায় করে নিতে পারি বলে। কিছুদিন পর দুজন স্থানীয় ক্রেন অপারেটর নিয়োগ দেয়া হয়। তাদের নাম ছিল রিয়াজ ও সিরাজ। তারা দুই ভাই। তাদের সাথেও আগের মতো ব্যবহার করলে তারা আমাকে মারার হুমকি দেয়। তাদের উপর রেগে গিয়ে তাদের কাজের ভুল ধরতে থাকি এবং স্যারকে অভিযোগ করি। স্যার তাদের রুমে নিয়ে অনেক অপমান করে। বেশ কিছুদিন পর কাজের মাঝে অনেক বড় একটা ভুল হলে রিয়াজকে জিএম চাকরি থেকে বের করে দেয়। যদিও সেখানে আমার কোনো হাত ছিল না, তবুও সিরাজের চোখে তার ভাইকে বের করে দেওয়ার পেছনে দায়ী আমি। আমাদের দুজনের সম্পর্ক খারাপ দেখে স্যার আমাদের আলাদা শিফটে ডিউটি দেয়। কিছুদিন এভাবে চলতে থাকে। 2 মাস পরের কথা, আমার শিফটের ক্রেন অপারেটর চাকরি ছেড়ে দেওয়ার জন্য আবার সিরাজকে আমার শিফটে ডিউটি দেয়া হয়। আমি পরবর্তীতে তার প্রতি কিছুটা সদয় হই। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন অন্য শিফটের সুপারভাইজার রফিক এসে আমাকে বলে, ভাই, আমার শিফটে থাকা অবস্থায় সিরাজের মধ্যে কিছু অ্যাবনর্মাল জিনিস খেয়াল করেছি। সে একা একা ক্রেনে কথা বলে। তার ক্রেন চালানো ঠিক সুবিধাজনক না। কিছুদিন আগে কিছু বিলেট পেন্টারের সাথে ধাক্কা লাগতে লাগতে লাগে নাই। যদি লাগতো তাহলে সে নিশ্চিত মারা যেত। আপনি একটু সাবধানে থাকবেন। রফিকের এসব কথা শুনে আমি কিছুটা অবাক হই। কিছুদিন কোনো সমস্যা না হলেও একদিন আমি প্রথম তার অ্যাবনর্মাল আচরণের সাক্ষী হই। সেদিন নাইট শিফট ছিল। আমি যথারীতি ডিউটি থেকে আসলাম। দেখি সিরাজ ক্রেন অপারেট করছে। আনুমানিক রাত 2টার দিকে খেয়াল করি ক্রেন চলছে না। সিরাজকে অনেক ফোন করেও কোনো সাড়া শব্দ না পেয়ে আমি বাধ্য হয়ে ক্রেনে উঠে পড়ি। উঠতে উঠতে ভাবি, আসলেই কি ছেলেটার মধ্যে কোনো অ্যাবনর্মাল কিছু আছে নাকি? একটু ভয়ে ভয়ে ক্রেনের কেবিনে গেলাম। ক্রেনের কেবিনে ঢুকেই দেখি সে মাথা নিচু করে বসে আছে। তাকে রাগী গলায় বলে উঠলাম, কিরে, এখানে ঘুমাতে আসছিস নাকি? কাজ করবে কে, তোর বাপ? আমার কথা শুনে সে যখন আমার দিকে ঘুরে তাকালো, তখন তাকে দেখে আমি হতভম্ব হয়ে যাই। তার চোখ রক্তাক্ত, পুরো চেহারা ছিল লাল। আমি রীতিমতো ভয় পেয়ে যাই। সে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে, তোর জন্যই অপেক্ষা করছি বলে সে আমার গলা ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে আসে। আমি একটু শক্তিশালী হওয়ায় তাকে এক ধাক্কা মেরে দৌড়ে ক্রেন থেকে নেমে যাই। বলে রাখা ভালো, ওভারহেড ক্রেন ফ্লোর থেকে প্রায় 35-40 মিটার ওপরে। নিচে পড়লে বাঁচা সম্ভব না। নিচে নেমে সিকিউরিটি সহ আরো কিছু লোকজন নিয়ে আমি ক্রেনে উঠলাম। উঠে দেখি সিরাজ সেন্সলেস হয়ে কেবিনে পড়ে আছে। আমার ধাক্কায় কেবিনের সাথে বাড়ি খেয়ে তার মাথা কিছুটা ফেটে গেছে। সবাই ধরাধরি করে তাকে নিচে নামায়। তাকে অফিসের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার পর সকালে তার বাসায় ফোন করে তার বাবার সাথে তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। 3 দিন পর সুস্থ হয়ে সিরাজ ডিউটিতে আসে। কিছুদিন সব ঠিকঠাক ছিল। সপ্তাহখানেক পরের ঘটনা। সেদিন সিরাজ ট্রেইলারে বিলেট ডেলিভারি দিচ্ছিল। আমি সব ঠিকঠাক আছে নাকি দেখতে যাই। যেই না আমি গিয়েছি, অমনি বিলেট পেন্টার আকস্মিকভাবে আমাকে টান দেয়। আচমকা পেছনে ফিরে দেখি আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানেই প্রায় 2 টনের 2টা বিলেট মাটিতে পড়ে। আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে সেটাই হতো আমার জীবনের শেষ সময়। ওপরে তাকিয়ে দেখি সিরাজ হাসি মুখে তাকিয়ে আছে। আমি প্রচুর রেগে গেলাম। সাথে সাথে এজিএম স্যারকে ফোন করে প্রমাণ সহ কিছু ছবি পাঠালাম সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য। তখনও মূল ঘটনা সম্পর্কে কিছুই জানি না। পরের দিন অফিস মিটিং বসলো। আমি সহ সবাই সিরাজের দোষ তুলে ধরল। স্যার সবার কথা শুনে সিরাজকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলল। আর ঠিক তখনই ঘটে গেল আসল ঘটনা। মিটিংয়ে অবস্থানরত সবার সামনে সিরাজ আক্রমণাত্মকভাবে স্যারের দিকে এগিয়ে গেল। ওইখানে আমরা সবাই মিলে তাকে আটকে রাখতে হিমশিম খাচ্ছিলাম। তার দেহে এমন শক্তি, আমরা সবাই অবাক হলাম। সিরাজ বলতে লাগলো, তোরা আমাকে বের করে দিবি? আমি এখানে কতদিন থেকে আছি তোরা জানিস।
তোদের সবাইকে আমি শেষ করে দেব। সিরাজের এসব কথা শুনে আমরা সবাই অবাক হলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের সবারই মনে হচ্ছিল সিরাজ স্বাভাবিকভাবে এই কাজগুলো করছে, তার ভাইকে চাকরি থেকে বের করে দেওয়ার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সেদিনের ঘটনার পর আমরা সেটা নিয়ে ভাবতে বসতে বাধ্য হলাম। সিরাজকে মানসিকভাবে অসুস্থ হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পর আমরা সবাই মিলে স্যারকে বলে সিরাজকে ক্ষমা করে দিতে বলি এবং সে আবারও চাকরিতে আসে। ঘটনা শুরু এখান থেকেই। কিছুদিন ভালোই চলে। দিন 15 পরের ঘটনা, আমার সাথে যে পেন্টার কাজ করে সে বিলেট প্রিন্ট করছিল। হঠাৎ করে সে তার পেছনে ক্রেন চলার শব্দ অনুভব করে। সে ফিরে দেখে ক্রেনের ম্যাগনেট তার দিকে ছুটে আসছে। সে সাথে সাথে বসে পড়ে, তবুও তার মাথার কিছু অংশে আঘাত লাগে, সাথে সাথে মাথা ফেটে যায়। তাকে হাসপাতালে দিয়ে এসে আমি সিরাজকে ফোন করি। সে ফোন রিসিভ না করলে আমি রাগে তার ক্রেনে যাই এবং ভাবতে থাকি যদি আবার আমার সাথে কিছু ঘটে। তাই যাওয়ার সময় একজনকে সাথে নিয়ে যাই। গিয়ে কেবিনের দরজা খুলতেই যা দেখলাম তা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দেখি সিরাজের মুখে রক্ত লেগে আছে, সে কিছু একটা খাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম সেটা একটা মুরগি। দরজা খোলার শব্দে সে পেছন ফিরে তাকালো এবং দেখলাম তার চোখ রক্তাক্ত। আমরা ভয় পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে নেমে আসি। বলে রাখা ভালো, আমাদের কোম্পানির নিজস্ব মসজিদ আছে। আমরা গিয়ে মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসি। তারপর 15-20 জন মিলে সিরাজকে ধরাধরি করে নিচে নামিয়ে নিয়ে আসে। আমাদের ডিপার্টমেন্টের রুমে তাকে নিয়ে গেলে ইমাম সাহেব তাকে দেখেই বলে, সে তো স্বাভাবিক নেই, তার মধ্যে খারাপ কিছু বাসা বেঁধেছে। এটা ঠিক করা আমার পক্ষে সম্ভব না। আমি একজন হুজুরের নাম্বার দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ করুন। সিরাজের পরিবারে তার কোনো অভিভাবক ছিল না। তার মা আর তার ছোট ভাই রিয়াজ, যাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছিল, তারাই তার পরিবারের সদস্য। তাই স্যারকে অনুরোধ করলাম ডিএমডি স্যারের সাথে কথা বলে সিরাজের কবিরাজি চিকিৎসা অফিসের ভেতরেই করাতে, যেন আমরা পুরোপুরি বুঝতে পারি সমস্যা কি, সিরাজের এখানে কোনো অসুবিধা আছে নাকি। স্যার প্রথমে রাজি হয় না। অনেক কষ্টে সবাই মিলে স্যারকে রাজি করালাম। তারপর হুজুরকে আনা হলো। সে আমাদের অফিসের মধ্যে আসন বসালো। হুজুর তার সাথে 2 জন ছাত্র নিয়ে এসেছিল। সিরাজ কোনোভাবেই আমাদের অফিসের রুমে আসতে চাচ্ছিল না। আমি সহ 3-4 জন ধরে তাকে নিয়ে আসতে পারছিলাম না। অনেক কষ্টে তাকে রুমে নিয়ে আসা হয়। হুজুর 2 জন ছাড়া সবাইকে রুম থেকে বের করে দিতে বলেন। সেদিন রুমে আমি, মসজিদের ইমাম, হুজুরের সাথে আসা 2 জন আর হুজুর ছাড়া কেউ ছিল না। আমি ও ইমাম সাহেব অনেক কষ্টে সিরাজকে হুজুরের সামনে বসালাম। হুজুরের সাথে আসা 2 জন সিরাজের 2 পাশে বসে কোরআন থেকে আয়াত পড়ছিল। কিছুক্ষণ পর হুজুর একটা পানি সিরাজের গায়ে ছিটিয়ে দিল। সাথে সাথে সিরাজ নিস্তব্ধ হয়ে গেল। হুজুর আমাকে অফিসের আলোটা বন্ধ করে দিতে বলল। আমি বন্ধ করে দিলাম। পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর ঘরে কিছু একটা শব্দ অনুভব করলাম। বুঝলাম হুজুর জিন হাজির করেছেন। সিরাজ তখনও নিস্তব্ধ। হুজুরের হাজির করা জিন খুব আস্তে আস্তে কিছু একটা করছিল, যা আমাদের বোধগম্য হল না। প্রায় 30 মিনিট পর হুজুর জিনটাকে বিদায় করে দিতেই সিরাজ কাঁপুনি দিয়ে জেগে উঠল এবং সে কর্কশ গলায় বলে উঠল, তোরা কি ভেবেছিস তোরা একে মুক্ত করবি? ভাবি না, এই অফিসের সবাইকে মেরে ফেলবো। এই বলে সিরাজ সেন্সলেস হয়ে যায়। সিরাজকে অফিসের মধ্যে রাখতে নিষেধ করলেন হুজুর। তাই তখনই আমরা 4-5 জন সিরাজকে ওর বাসায় নিয়ে যাই। সিরাজের বাসা অফিস থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। সিরাজের বাসার একটু সামনে সে কাঁপুনি দিয়ে ওঠে। সিরাজকে বাসায় রেখে আমরা অফিসে চলে আসলাম। তবে একটা জিনিস খেয়াল করলাম, সিরাজ যখন বাসায় গেল তখন সে একদম নর্মাল ছিল। কিছুটা অবাক হয়ে অফিসে এসে বড় হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর, সিরাজ এখানে অ্যাবনর্মাল থাকলেও বাসায় গিয়ে কিভাবে নর্মাল হয়ে গেল? ঠিক তখনই জানতে পারলাম এতদিন কি ঘটে গেল তার সাথে, তার আসল রহস্য। বাকিটা বলছি হুজুরের ভাষায়। আমার সাথে থাকা
ভালো জিন এসে আমাকে বলল, এই স্টিল মিল চালু করার সময় এখানে অনেক পুরাতন একটা গাছ ছিল, আর সেই গাছে একটা জিন ছিল। সেটা কাটার জন্য এই গাছে বসবাস করা জিন খুব রেগে যায়। যখন এখানে ক্রেন বসানো হয় তখন সেই জিন এই ক্রেনে উঠে বসে। মিলটি চালু হবার পর কেউ এই ক্রেনে গিয়ে কাজ করতে পারত না। সবাই ক্রেনের কেবিনে ঢুকতে বের হতে ধাক্কা অনুভব করত। পুরো যাই অবস্থা হতো। অনেকে এই চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। পরের সমস্যার কথা আপনাদের ডিএমডি স্যারকে জানানো হলে তিনি একটা বড় হুজুর নিয়ে এসে সেই জিনকে অনেক কষ্টে একটা সুতার মধ্যে বন্দী করেন। সেই সুতা এই ক্রেনের এক কোনায় 11টা গিট দিয়ে বেঁধে দেয়া হয়। পরে আর কোনো সমস্যা হয়নি। সিরাজের ভাই রিয়াজকে যখন আপনারা চাকরি থেকে বের করে দেন তখন সে অনেক রেগে যায় এবং রাগের বশীভূত হয়ে সে একটা অসৎ কাজ করে ফেলে। সে এক তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে বলে। তান্ত্রিক তার কাছে থাকা কিছু খারাপ জিন চালনা করলে সেই জিন তান্ত্রিককে আগের ওই জিনের ব্যাপারে বলে। তখন তান্ত্রিক রিয়াজকে বলে, তোর ব্ল্যাক ম্যাজিক করতে হবে না, গিয়ে ওই জিনকে মুক্ত করে দে, তাহলেই সে সবাইকে শেষ করে ফেলবে। তাই কোনো এক গভীর রাতে রিয়াজ সিরাজের সাথে অফিসে প্রবেশ করে। সিরাজ এই ব্যাপারে জানত না। রিয়াজ তার চোখ ফাঁকি দিয়ে ক্রেনের চারপাশ খুঁজে সেই সুতার 11টি গিট খুলে ফেলে এবং সেই সুতা সেখানেই ফেলে দিয়ে চলে যায়, যাতে করে ওই জিনটি মুক্ত হয়ে যায়। অনেকদিন বন্দী থাকার কারণে সে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে এবং অনেক বয়স্ক হবার ফলে সে এখন অনেক শক্তিশালী। মুক্তি পাওয়ার পর জিনটি সিরাজকে প্রথমেই পায়, তাই সে সিরাজের শরীরেই প্রবেশ করে এবং সকল কর্মকাণ্ড ঘটাতে থাকে। হুজুর আমার দিকে তাকিয়ে বলে, আপনার কপাল খুব ভালো ছিল। আল্লাহ আপনার সহায় ছিল বলে আপনি 2 বার ক্রেনে উঠেও বেঁচে গেছেন। আপনার উপরে বিলেট ফেলা হয়েছিল, তবু আপনি বেঁচে যান। যে পেন্টারের সাহায্যে আপনি বেঁচেছিলেন, ম্যাগনেটের আঘাতে তাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়। একমাত্র আল্লাহ সহায় ছিল বলে আপনারা সবাই সুস্থ আছেন। আমি আজ রাতে এখানেই থাকব। কাল আবার সিরাজকে দেখে জিন ছাড়িয়ে তারপর যাব। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে যদি সিরাজ জিনের কবলে থাকে তাহলে সে বাসায় যাওয়ার পর কিভাবে ঠিক হয়ে যায়। তখন হুজুর বললেন, যতই ক্ষমতাধর শক্তিশালী হোক না কেন, আল্লাহর কাছে এরা কিছুই নয়। চট্টগ্রামকে 12 আউলিয়ার শহর বলা হয়। ওলি আউলিয়াদের জন্য চট্টগ্রাম বিখ্যাত। সিরাজের বাসার ঠিক সামনে একটি মাজার ও একটি মসজিদ আছে, একদম লাগোয়া। সিরাজের বাসায় যেতে হলে সেই মসজিদ ও মাজারের সাথে লাগোয়া রাস্তা দিয়েই যেতে হবে। সিরাজ অফিস থেকে ফিরে ওই রাস্তা দিয়ে বাসায় যায়, আর জিনটি তার শরীরে থাকতে পারে না। এসব শুনে তো রীতিমতো হতভম্ব হয়ে যায়। সেই রাতে বাসায় চলে আসলাম। পরদিন আবার অফ ডে ছিল। অফিস থেকে আরেক সুপারভাইজার রফিক ফোন করাতে আমি অফিসে গেলাম। মাগরিবের নামাজ শেষে সিরাজকে বাসা থেকে অফিসে নিয়ে আসতে হলো। হুজুর আমার হাতে একটা ছোট পানির বোতল তুলে দিয়ে বললেন, মসজিদের এরিয়া থেকে বের হবার আগেই এই বোতলের পানি সিরাজের গায়ে ছিটিয়ে দিতে হবে, তাছাড়া তাকে তোমরা এখানে নিয়ে আসতে পারবে না। হুজুর যা যা বলল আমরা তাই করলাম। তারপর সিরাজকে অফিসে নিয়ে আসা হলো। তাকে অফিস রুমে ঢুকাতেই সে অবাক হয়ে বলল, ভাই এসব কি? আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমি খেয়াল করে দেখলাম হুজুরের হাতে একটা কালো সুতা। বুঝতে পারলাম হুজুর আজ দিনের বেলা জিন বন্দি করা সেই সুতোটা খুঁজে বের করেছেন। সেই সুতা সিরাজের হাতে দিতেই সে এক অন্য রূপ ধারণ করল। প্রচুর গালিগালাজ করতে লাগলো। আমরা সবাই মিলে সিরাজকে ধরেছিলাম। হুজুর প্রশ্ন করতে লাগলো, তুই কে? কেন এসেছিস? সিরাজের মুখে জিনটি বলছিল, তোরা সবাই এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা, এখানে কেউ বাঁচতে পারবি না। মনে হচ্ছিল পুরো অফিসটা কাঁপছে। কিছুক্ষণ পর দোয়া কালাম পড়ার পর হুজুরের সাথে থাকা 2 জনকে বলল, একে শান্ত করা আমার একার পক্ষে সম্ভব না, তোমরা এই আয়াতগুলো পড়তে থাকো। আমি আমার জিনকে হাজির করি, তার সাহায্য ছাড়া এই জিনকে শান্ত করতে পারছি না। মিনিট 5 পর হুজুর সবাইকে থামতে বলল। বুঝতে পারলাম হুজুরের জিন আসতে চলেছে। আমরা সবাই চুপ হয়ে গেলাম। তখন পুরো অফিসে শোনা যাচ্ছে শুধু সিরাজের মুখে জিনের কথা, চলে যা, চলে যা, তোরা সবাই চলে যা, বাঁচতে চাইলে পালা।
হঠাৎ হুজুর তার সাথে থাকা ছাত্রদের বলে উঠল, এই তোমরা পড়া শুরু করো। সেই দুইজন কোরআনের আয়াত পড়তে লাগলো। মনে হচ্ছিল যেন ছোট্ট অফিসে ঝড় বয়ে যাচ্ছে। কাঁচের জানালাগুলো ভেঙে পড়তে লাগলো। ফিস ফিস করে কিছুক্ষণ কথা শোনা গেল। একটা সময় সব শান্ত হয়ে গেল। হুজুর সিরাজের কপালে কিছু একটা লাগালো। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। হুজুর বলল, বল তুই কে? কেন এই মানুষটিকে কষ্ট দিচ্ছিস? এখান থেকে চলে যা। সিরাজ বলে উঠল, আমি এখানে প্রায় 17 বছর। 8 বছর আগে যখন এই মিল চালু করা হয় তখন তারা আমার বসবাসের সেই গাছটি কেটে ফেলে। আমার একটা শরীর দরকার ছিল যা আমি পেয়ে গেছি। আমি যাব না। তখন হুজুর তাকে বলে, তোকে যেতেই হবে। তুই এই মানুষের দেহে ভাবে থাকতে পারিস না। তুই একে ছেড়ে যা, বিনিময়ে তুই যা চাস বল। সে প্রথমে কিছুতে রাজি হচ্ছিল না। হুজুর রেগে গিয়ে বলল, তুই না গেলে আমি তোকে সুতোর মধ্যে বন্দী করে ফেলব। তখন সে একরকম বাধ্য হয়ে যেতে রাজি হল এবং বিনিময়ে সে একটা খাসি চায়। তাকে যাওয়ার প্রমাণ হিসেবে কিছু করতে বলা হলে সে আমাদের মান নিয়ন্ত্রণ বিভাগের সকল হ্যালোজেন লাইট ফিউজ করে দিয়ে চলে যায়। তার কথা মতো ডিএমডি স্যারকে বলে আমরা একটা খাসি কিনে দেই এবং সন্ধ্যায় ওই ক্রেনে সেটা রেখে আসা হয়। সেদিন আমিও রাতের বেলায় ডিউটিতে ছিলাম। ভয়ে কেউ ক্রেনে ওঠেনি। রাত 12:02 হঠাৎ করে আমাদের ডিপার্টমেন্টের সকল লাইট একসাথে নষ্ট হয়ে যায়। আগে থেকেই প্রস্তুত হবার কারণে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে বলে তৎক্ষণাৎ লাইটের ব্যবস্থা করা হয়। প্রায় 12:30টার দিকে একজন সিনিয়র ক্রেন অপারেটর আমাদের ক্রেনে গিয়ে দেখে সেখানে কোনো খাসি নেই। প্রায় 30-40 মিটার ওপরে একটি কেবিন থেকে একটি খাসি উধাও হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। রাসেল ভাই, এই ছিল আমার সুপারভাইজার। তার কাছ থেকে শোনা একটি ঘটনা। আমি বিলেট সমস্যা চেক করার কাজে নিয়োজিত আছি। বর্তমানে প্রতি শিফটে একজন সুপারভাইজার, 2 জন চেকার, 1 জন পেইন্টার ও 3 জন ক্রেন অপারেটর থাকে। আর সেই পুরাতন মিলটা বাতিল করে নতুন করে আরো 2টি মিল তৈরি করা হয়েছে। এখন আর সেই অংশ ব্যবহার করা হয় না। তবুও এখনো মাঝে মাঝে সেখানে ঘটে যায় রক্তহীন করা সব ঘটনা। কিছুদিন আগে সেখানে একটি অপারেটর মারা গিয়েছে। সবার ধারণা সেটা একটা দুর্ঘটনা। সত্যিই কি তাই, নাকি সেখানেও এমন অপ্রত্যাশিত কিছু ঘটে গেছে? সেটা পরে কোনো একটা সময় শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 233তম এপিসোডে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম ঘটনাটার ভয়াবহতার ব্যাপারটা একটু চিন্তা করে দেখুন। এরকম মিল হোক বা গার্মেন্টসের কোনো ফ্যাক্টরি হোক, এরকম ঘটনা কিন্তু আমরা এর আগেও অনেক পেয়েছি এবং শুনেছি। এবং এই ঘটনাটা বেশ ভয়ঙ্কর রকমেরই ছিল, কারণ এখানে কিছু মানুষ মৃত্যুর মুখ থেকে আবারও বেঁচে এসেছেন। দেখা যাক সেকেন্ড স্টোরিতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আবারও বলি, আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেল russellbooth.com, সেখানে আপনারা কানেক্টেড থাকুন। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন, সেখানে আপনাদের যে কোনো মতামত, যে কোনো কিছু জানিয়ে দিন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে আমাদের পরবর্তী ঘটনাটিও আপনাদের আনন্দ দেবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি রাসেল আহমেদ।
আমি ভূত.com ও ভূত FM এর নিয়মিত শ্রোতা। আমার বাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানার বানিয়াজান ইউনিয়নের কোনো এক গ্রামে। ভূত.com এ আমার পাঠানো প্রথম ঘটনা এটি, তাই সবাইকে অনুরোধ করব শোনার জন্য। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমার সাথে ঘটেনি, ঘটেছে আমার এক বড় ভাইয়ের সাথে। লেখায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তার মতো করেই বলছি। আমি হারুনুর রশিদ হারুন। আমার বর্তমান বয়স 38 বছর। ঘটনাটা ঘটে তখন আমার বয়স 20 বছর। আমি তখন সবে নতুন বিয়ে করেছি। বিয়ের কিছুদিন পর আমার ওয়াইফ আমার সাথে প্রায় প্রতিদিনই ঝগড়া করত। একদিন আমার বউ আমার উপরে রাগ করে তার বাপের বাড়ি চলে যায় এবং বলে সে আমার সংসার করবে না। আমি তাকে ছাড়তে রাজি ছিলাম না। সে আমার বিরুদ্ধে থানায় মামলা করে এবং আমাকে ধরতে প্রায় দিনই পুলিশ আসতো আমার বাড়িতে। তাই আমি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে থাকতাম। আমার বাড়ি ছিল টাঙ্গাইল জেলার সীমানার শেষ এবং জামালপুর জেলার সীমানার শুরুতে। আমাকে যখন টাঙ্গাইল জেলার পুলিশ ধরতে আসে, আমি তখন জামালপুর জেলার সীমানায় আশ্রয় নিতাম, কারণ টাঙ্গাইলের পুলিশ জামালপুরের সীমানায় যেত না, জামালপুরের পুলিশও যেত না। এবার আসি মূল ঘটনায়। আমি একদিন পুলিশের ভয়ে লুকিয়ে জামালপুরের সীমানায় চলে এসেছি। জামালপুর ও টাঙ্গাইল সীমানার মধ্যে ছিল ছোট্ট একটি খাল। তখন একটু একটু শীত পড়বে পড়বে ভাব। খালটা ছিল শুকনো, খালের দুই পাশে ছিল ধান ক্ষেত। আমি খাল পার হয়ে ওই পাশে চলে যাই। আমার সাথে ছিল একটা বস্তা, যাকে গ্রামের ভাষায় আমরা ছালা বলি। বস্তা সাথে নিয়েছিলাম, সেটা মাটিতে বিছিয়ে শোয়ার জন্য। আমি তখন ওই পারে গিয়ে বস্তা বিছিয়ে শুয়ে পড়ি এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়েছিলাম একটি পতিত ধান ক্ষেতের ওপর, পতিত যেখানে ফসলের চাষ করা হয় না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার কাছে একটা ঘড়ি ছিল। সেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:25। আমার থেকে 200 গজ পশ্চিমে ছিল একটি বিশাল বাঁশ বাগান ও বন জঙ্গল এবং পূব পাশে কিছুটা দূরে একটা শেওড়া গাছ। সেই শেওড়া গাছ ও বাঁশ বাগান নিয়ে অনেক ঘটনা আছে, ওসব আর একদিন বলবো। আমার ঘুম ভাঙার পর দেখি সেই বাঁশ বাগান থেকে একটি আগুনের গোলা শূন্যে উড়ে সেই শেওড়া গাছের দিকে চলে যায় এবং সেই বাঁশ বাগানে ফিরে আসে। এভাবে 10-12 বার যাওয়া আসার পর আমি উঠে বসি। আমি একটু সাহসী ছিলাম, তাই ভালোভাবে দেখার জন্য বসি এবং আমার নিচে সেই বস্তাটা খস 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 শব্দ করতে থাকে। রাত অনেক নীরব ছিল, তাই শব্দটা আসতে হলেও তখন জোরে শুনতে পাই শব্দটা। সেই শব্দ শুনে শূন্যে ভাসমান আগুনের গোলাটা শূন্যেই দাঁড়িয়ে পড়ে। সেই আগুনের গোলা ছিল আমার থেকে কিছুটা দূরে। আমি ভীষণ ভয় পাই। এরপর যা হলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি সেই আগুনের গোলাটা আস্তে আস্তে মাটিতে নেমে আসে এবং সেটি আগুনের শেয়ালের মতো একটি বিশাল লম্বা জন্তুর রূপ ধারণ করে। তার সারা গায়ে আগুন জ্বলছিল। তারপরে ভয়ে আমার হাত পা অবশ হয়ে যেতে থাকে। তারপর সেই শেয়ালের মতো জন্তুটি গড় গড় আওয়াজ করতে থাকে এবং আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি মনে মনে সাহস নিয়ে উঠে দাঁড়াই এবং পেছনের দিকে ছিল আমার বাড়ি। আমার বাড়ির 2 দিক ঘুরে একটা দৌড় দেই। সেও আমার পেছন পেছন দৌড়ে আসে। 3 মিনিটের রাস্তা যেন শেষ হয় না। আমি পেছন ফিরে তাকাইনি, কিন্তু পেছন থেকে একটা নয়, 2টা নয়, হাজার হাজার শেয়ালের গড় গড় ডাক এবং পায়ের শব্দ পাই। সেই গড় গড় শব্দ শুনে বুঝতে পারছিলাম আমার ওপর তাদের ভীষণ রাগ। আমাকে ধরতে পারলে ছিঁড়ে খাবে। অবশেষে বাড়ি পৌঁছে মাকে একটা ডাক দিতেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান হারাবার আগে আমার স্পষ্ট মনে আছে পেছন থেকে কেউ বলছে, তোর ভাগ্য অনেক ভালো, তাই বেঁচে গেলি। আমি তারপর জ্ঞান ফিরতেই দেখি সকাল 11টা বাজে। আমাকে সবাই বলে রাতে কি হয়েছিল। আমি সব ঘটনা খুলে বলি। সবাই আমাকে অনেক বলে যে ওইখানে যাওয়া ঠিক হয়নি, ওই জায়গাটা ভালো না। তারপর মা আমাকে মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া এনে দেয়। আমার সপ্তাহখানেক জ্বর ছিল, পরে সুস্থ হই। ইনশাআল্লাহ এখন আমি ভালো আছি। আমার কাছে এরকম অনেক ঘটনা আছে, পরে একদিন বলবো, ভালো লাগলে শুনবেন। রাসেল ভাই, টাঙ্গাইলের ধনবাড়ি থানা থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাতে পারেন আমাদেরকে। আমরা চেষ্টা করব আপনাদের মতো ঘটনা বেশি বেশি করে প্রচার করা, কিন্তু এটা আমাদের আসলে হাতে থাকে না, কারণ ঘটনা আমাদের পেতে হয়। যেমন ধরনের ঘটনা পাই তেমন ধরনের ঘটনাই আপনাদেরকে শোনাতে হয়। যদি বানিয়ে লিখতাম, পরিমার্জন করতাম বা নিজে লিখতাম, তাহলে তো সব ঘটনাই আপনারা শুনতেন, হয়তো পরিশীলিত হতো হয়তো অনেক কিছুই, বা হয়তো হতো না, কারণ যারা লিখছেন তারা অনেকেই, না আমি সবার কথাই বলবো, সবাই আসলে আমার চাইতে ভালো ভাবে ঘটনাটি গুছিয়ে বলতে পারেন। আমি সেটা বলতে বেশি রকমের কমফোর্টেবল। কিন্তু মানে তাহলে যেটা হতো যে যদি আমরা পরিমার্জন বা একটু এদিক সেদিক করে ঘটনা দিতাম, একটু ওই যে বলে না যে একটু আর একটু আকর্ষণীয় করে তোলা গল্পটাকে, মানে ঘটনা তখন আর থাকবে না, তখন সেটা হয়ে যাবে গল্প, তাহলে হয়তো আপনারা শুনতেন, কিন্তু কোনো এক সময় আস্তে আস্তে মজাটা মিস হয়ে যেত। সেটা আমরা ধরে রাখতে চেয়েছি সারা জীবন এবং বছরের পর বছর আমরা সেটা ধরে রাখতেই চাই। যাই হোক, আপনারা ঘটনা থাকলে পাঠিয়ে দেবেন আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস জানাই আছে, তারপরেও আরো একবার বলি, আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছি পরের ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. ¿Qué তুমি? Booth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে 233তম এপিসোডে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি, এবং আপনাদের মতো আমিও অধীর অপেক্ষায় থাকি এই শুক্রবারের, কারণ এই শুক্রবার মানেই একটা চমৎকার ঘটনা নিয়ে ফিরে আসার দিন। আমরা বৃহস্পতিবারেও ঘটনা শোনাই, সেটা ইউটিউবে। শুক্রবারে আমরা নতুন ঘটনা শোনাই এখানে, এবং ইউটিউবে আপনারা যদি খোঁজ খবর নেন আমাদের সাথে, আপনাদের খারাপ লাগবে না বোধ হয়। ঠিক একইভাবে আমি একটু বলতে চাই আপনাদেরকে যে যেভাবেই হোক আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন, এবং প্রতি শুক্রবারে আপনাদের সবাইকে নিয়ে ঘটনায় থাকতে চাই, এবং আশা করছি যে একসাথে সবাই ভয়ের রাজ্যে হারিয়ে যাব, সেখানে কোনো বাধা নেই। আরো একবার আপনাদের সাথে আমাদের ঘটনাগুলো শেয়ার করার জন্যই ফিরে আসা। এবং এইবার যে ইমেলটি, আমি জানি না আপনাদের কেমন লাগবে, দেখুন শুনে কেমন লাগে। আমরা নতুন ইমেলে যাচ্ছি, তবে তার আগে ছোট্ট করে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। ঘটনা পাঠাবেন কিন্তু। শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি অনেক ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমি 2017 সাল থেকে ভূত এফএম এবং পরবর্তীতে ভূত.com এর সাথে আছি। ভূত.com এটা আমার পাঠানো প্রথম ঘটনা। যেহেতু প্রথম ঘটনা, তাই অনভিজ্ঞতার কারণে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। ঘটনাটি আজ থেকে 1 মাস আগে ঘটা। আমি আমার পরিবার সহ বগুড়া জেলার আকাশ তারা নামক একটি এলাকায় থাকি। শুরুতে একটু পারিবারিক বর্ণনা দিয়ে রাখি। আমরা 3 ভাই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে 2 বছর হলো, তাই বাসায় আমি এবং আমার ছোট বোন এবং বাবা মা থাকি। আমি এবার 10ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। সামনে এসএসসি পরীক্ষা, তাই স্বাভাবিকভাবে পড়াশোনা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। কখনো কখনো রাত 1টা-1.5টাও বেজে যায়। তেমনি একদিন স্বাভাবিকভাবে রাতে পড়াশোনা করছিলাম, তখন আনুমানিক রাত 1টা বাজে। হঠাৎ আমি লক্ষ্য করলাম আশেপাশের পরিবেশ আগের থেকে অনেকটা গরম হয়ে যাচ্ছে। উল্লেখ্য, ওই রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই আকস্মিকভাবেই তাপমাত্রার পরিবর্তন ঘটে। কিছুটা অস্বাভাবিক লাগে। যাই হোক, আমি তাতে কান না দিয়ে বা আমি তাতে মনোযোগ না দিয়ে পড়াশোনাই করে যাচ্ছিলাম। কিছু পড়ে যাওয়ার শব্দে হঠাৎ আমি পেছনে ফিরে তাকালাম, এবং যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই একটি অস্পষ্ট কালো অবয়ব ড্রেসিং টেবিলের সামনে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করছিলাম, যার কারণে মেইন লাইট অফ করে দিয়ে রাখি,
কিন্তু সেই অন্ধকার ঘরে দেখতে পাই ওই অবয়বটা আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে হাত ইশারা করছে। বলে রাখা ভালো যে আগের থেকেই ভূত এফএম শোনার কারণে এইসব বিষয়ে আমার কিছু ধারণা ছিল যে কি করতে হয় কোন ক্ষেত্রে। তাই আমি বুঝতে পেরেছিলাম আমার সাথে খুব খারাপ একটা কিছু ঘটছে। সাথে সাথে আমি পাশের বেড সুইচ অন করি, মেন লাইট জ্বালিয়ে দেই এবং একটা চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আম্মু আব্বু চলে আসে এবং কি হয়েছে আমাকে জিজ্ঞেস করে। আমি তখন পুরো ঘটনা আব্বু আম্মুকে বলি। সব শুনে আম্মু রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে বলে এবং বেশি রাত জেগে পড়াশোনা করতে নিষেধ করে।